আসসালামু আলাইকুম। বিডি হালচালের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। যে যেখান থেকে বিডি হালচালের সাথে আছেন সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওর মূল আকর্ষণ পাশের বাড়ির ভাবি। পাশের বাড়ির ভাবির কুকীর্তি তো অনেক আগেই প্রচার হয়ে গিয়েছে ফেসবুকে। হ্যাঁ বন্ধুরা, অনলাইনে একটা পেজ থেকে পাশের বাড়ির ভাবির আগের স্বামীর ভিডিও লিক আউট হয়ে গিয়েছে। হ্যাঁ, লিক আউট বলবো, কারণ এই যে ভাবি খুব যত্ন করে ভাবি তার অতীতটাকে লুকিয়ে রেখেছিল, কেউ যাতে জানতে না পারে। যারা অনলাইনে কাজ করতে আসে, যারা অনলাইনে নিজেদেরকে সাধুবাদ করতে এসে, তারা কতজন সাধু আর সাধু তারা অতীত জীবনে কতটা ছিল, সেটা কিন্তু পাবলিক আজ হোক কাল হোক ঠিকই সামনে নিয়ে আসে। পাশের বাড়ির ভাবির অবস্থাও ঠিক তেমন। ভাবির অতীত জীবনের সমস্ত কাহিনী আজ সবাই জানে। হ্যাঁ বন্ধুরা, আপনারাও জানুন। হয়তো বা ইতিমধ্যে অনেকে জেনেও গিয়েছেন পাশের বাড়ির ভাবির একটা অতীত আছে। সেই অতীতের সেই হাজবেন্ড অর্থাৎ সেই অতীতের নায়কের ছবি ফাঁস হয়ে গিয়েছে। আর সেই ফাঁস হওয়ার তথ্যটাকে ঢাকা দেওয়ার জন্য এই ভাবি আর তার বর্তমান কালা পাড়া জামাইকে নিয়ে থানাতে গিয়েছিল। সেই থানার সামনে দাঁড়িয়ে, অর্থাৎ তিশার মার মতো সামনে থানায় দাঁড়িয়ে এই যে একটা ছবি তিশা তার ফেসবুক আইডিতে, টিয়া বোধহয় পেজটার নাম, সেখানে সে প্রকাশ করেছে, ভাবি আমরা দেখে বুঝতে পারি এটা তোমার ভিডিও না, তোমার এটা যে ফেক করা তা আমরা বুঝেছি, তুমি আইনের আশ্রয় নিয়েছো, খুব ভালো করেছো, তোমার সাথে আমরাও আছি, তুমি ভাবি ভয় পেও না। ওরে বাবা, তিশা তুমি কে গো? কোথাকার কে? কোন দলের নেতা তুমি? তুমি কি ওই যে পর্নোগ্রাফি ভিডিও করার নেত্রী? তোমার বুঝলাম না, তুমি যে বলছো যে তোমার সাথে ভাবি, তোমার সাথে আমরাও আছি, তুমি থেকে কি করবে? তোমার ভাবি কি দল করেছে? তোমার ভাবি কি গ্রুপ করেছে? তোমার ভাবি কি, বাংলাদেশে আজকাল কত রকম নতুন নতুন দল হচ্ছে, সেরকম একটা দল কি তোমরা গঠন করেছো, যার জন্য তোমরা ভয় দেখাচ্ছ যে তোমার সাথে আমরা আছি? ওরে বাবারে, নির্বাচনে দাঁড়াবে নাকি তোমার পাশের বাড়ির ভাবি? তোমরা স্লোগান দিচ্ছ, ভাবি তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার পিছে, এরকম কিছু? তোমার ভাবির কীর্তি ফাঁস। হ্যাঁ, ভাবির কীর্তি ফাঁস, ভাবির আগের স্বামীর ছবি সহ লোক এখন জানে। তোমার ভাবির আগের শ্বশুরবাড়ি যেন কোথায় ছিল? খুলনা না? খুলনা, এবং বর্তমান যে কালাপাড়া নিয়ে আছে, পাড়ার বাড়িও খুলনা। যতটা জানলাম খুলনা, মানে ওর চেহারা কথাবার্তা যতটা মনে হয় খুলনা, বয়রা, মুজগুনি, দৌলতপুর ও খালিশপুর ওইসব এলাকা। হ্যাঁ, সম্ভবত ওইসব এলাকার, কারণ ওইসব এলাকার পোলাপান একটু পরকে আসক্ত হয়। আর এই যে ভাবি, কুটনি ভাবি, এই ভাবির কথাবার্তাও খুলনার কথাবার্তার আমি ভাস পেয়েছিলাম, যে খুলনা অথবা ওই যে ফরিদপুর সাইডের টেকেরহাট এসব সাইডের লোকজনের কথাবার্তা একটু এরকম, এবং এরা একটু এই ধরনের হয়ে থাকে, বাট সবাই না, কিছু মানুষের কথা বলেছি। আর হলো ভাবির কুটনি ভাবির যে এক্স হাজব্যান্ড, সেও কিন্তু কালো, বা তার মধ্যে একটা ব্যক্তিত্ব সম্পূর্ণ ভাব ছিল, চেহারার মধ্যে একটা ভাব ছিল। সেই হাজব্যান্ডকে ছেড়ে সে এই বর্তমান কালাপাড়ার কাছে চলে এসছে। কালাপাড়ার আগেরও কিন্তু বউ আছে, যতটা জানি সেখানে ছেলে মেয়েও আছে। তো তাই রেখে কালাপাড়া কি দেখে যে এই মুটকির পাল্লায় পড়লো জানি না। মুটকিকে যতটা ফিল্টারে ফর্সা মনে হয়, আদৌ কি মুটকি অতটা ফর্সা? বিউটি পার্লারে যে গিয়েছে তখন যে সে সাজগোজ করছে, এই সাজগোজের পর যখন মুখের ওটা খুলে ফেলেছিল, সেই স্ক্রিনশটটা আমি দিতে পারিনি, তখন কিন্তু তাকে কালো দেখিয়েছিল। কালো বলতে মানে এই আর কি ফর্সা, বাট যতটা ফর্সা ধবধবে সে ফিল্টার দিয়ে হয়ে থাকে, যতটা আর কি আমরা তিশাকে দেখি, তিশা যেমন ধবধবে ফর্সা হয়ে দেখায় সাজগোজ করলে, বাট তাকে তো ফিল্টার ছাড়া একদিন আমরা দেখেই ফেলেছি গাড়ির মধ্যে, সে কী অবস্থা, গার রং কেমন, সে কতটা আখির চাইতে উজ্জ্বল। তো ভাবিকে, কুটনি ভাবিকে নিয়েই আজ যেহেতু কথা বলবো, সেই কুটনি ভাবি পছন্দই তো কালাপাড়া, তার আগের স্বামীও কালো ছিল, তার বর্তমান স্বামীও পাড়া, কালাপাড়া। সেই কালাপাড়ার স্বামী বউ হয়ে সে কী করে আখিকে বারবার সবল মারে, আখি কালি, আখি এরকম, আখি ওরকম। তোমাদের হাজবেন্ড কালাপাড়া,
সে সাইজে কতটুকু, পুরোপুরি 1.5 ব্যাটারির মতো একটা সাইজ, পেটকা পটকা। আর তুমি তো ওই যে ফিল্টার মেরে ফর্সা হয়ে তোমাকে দেখা যায় পটকা মাছের মতো। তো তোমরা যতই ওই সাভারে যে থানার সামনে ছবি তোলে মানুষকে যে ভয়ভীতি দেখাও না, আমি জানি না কেন যে পেজ থেকে এ ধরনের কথা বলা হয়েছিল সেই পেজের তিনি কেন তার পেজটা সরিয়ে ফেললেন। এটা আসলে আমি জানার চেষ্টা করছি, এখনো জানতে পারিনি। যদি সে নিজ ইচ্ছায় পেজ সরিয়ে থাকে তাহলে সে বোকামি করেছে, কারণ সে তার অধিকার আছে। কারণ আমি আগেও একটা ভিডিও বলেছি যে মিডিয়াতে যারা চাকরি করে, মানে যেসব সাংবাদিকরা চাকরি করে, তারা কিন্তু একটা গ্রুপ থাকে, একটা মানে কি কোন সেক্টরে কাজ করবে। তো দেখবেন যারা মিডিয়া সেক্টরে কাজ করে সেসব সাংবাদিকরা বিভিন্ন বড় বড় নায়ক নায়িকা, বিভিন্ন রকম বড় বড় নেতা, তাদের কাছে গিয়ে তাদের অনেক রকম প্রশ্ন করে, তাদের নিয়ে লেখালেখি করে। কখনো সেটা সঠিক হয়, কখনো সেটা 20%ও সঠিক হয়, কিন্তু তাই বলে কি মামলা হামলা ইত্যাদি ইত্যাদি দিয়ে থাকে 20%। বুঝতে পারছেন, মানে 20% সত্য থাকে, 80%ই মিথ্যা থাকে। আর যেখানে যেখানে এই কুটনি ভাবির আসল হাজবেন্ডের ছবি, সে যতই বলুক এটা এআই দিয়ে তৈরি করা, মোটেও না। এআই দিয়ে তৈরি করা ছবি হলে সেটা কিন্তু বোঝা যায়, সেটা কিন্তু যাচাই করা যায়, কিন্তু এটা এআই দিয়ে করা ছবি নয়, ওটা তার রিয়েল ছবি, তার আগের হাজবেন্ডের ছবি। তো তার অতীত নিয়ে অবশ্যই সে যখন অনলাইনে কাজ করছে, সে যখন মিডিয়াতে এসে বড় বড় কথা বলছে, অনলাইন প্ল্যাটফর্মে এসে বড় বড় কথা বলছে, মিডিয়া বলতে অনলাইন ইউটিউবার, ওই যে ফেসবুক, অন্য মিডিয়া নয়। তো সেখানে এসে বড় বড় লেকচার দিচ্ছে, বড় বড় কথা বলছে, সে মোটামুটি লোকমুখে তার যদি কথা উঠে আসে, কোনো কেউ যদি প্রচার করে থাকে, সেই সাংবাদিক যারা ছিল, তারা তো আগে সাংবাদিক ছিল, এখন তো মিডিয়ার মাধ্যমে মানুষ পেজ খুলে একজন আর একজনের কথা বলে থাকে, রোস্টিং করা থাকে, সমালোচনা করা থাকে। সে জায়গা থেকে কেউ যদি করে থাকে, সেটা মামলার আয়ত্তে আসলে এত বড় কিছু হওয়ার কথা না যে পেজটা একেবারে উদাও করে তিনি চলে যাবেন। এত ছোট, এত ভয়ভীতি নিয়ে যদি আপনারা কাজ করতে আসেন, তাহলে অনলাইনে কেন মানুষের সমালোচনামূলক পেজ খোলেন কিংবা কথা বলতে যান? আরে মোকাবেলা করুন। ও থানায় গিয়েছে, ও হয়তোবা কোনো পুলিশ দিয়ে আপনাকে 2-4-500 টাকা দিয়ে আপনাকে ফোন দিয়ে বলেছে আমি অমুক থানা থেকে বলছি, অমুক থানার আপনি ওগুলা আপনার পেজ তুলে নিন, আপনাকে এ করবে ও করবে, আর আপনি ভয় তুলে নিলেন। সে তো মামলার কোনো কাগজই দেখাতে পারলো না, সে তো মামলা হয়েছে কিনা থানার লোকই বলতে পারলো না। ঠিক যেমন আখির মা একটা হুমকি দিয়েছিল, আজও পর্যন্ত কাগজ শো করতে পারেনি। আখি কিন্তু ঠিক কাগজ শো করেছে, কারণ আখিরটা অ্যাকুরেট। আর ওই যে তিশার মা আর এই পাশের বাড়ি ভাবে থানার সামনে যে ছবি তুলে যে হুমকি ধামকি দিচ্ছে, আর সাথে সাই মিলাচ্ছে তিশা, আর তিশার ওই যে পালিত কতগুলা সাগরেত আছে তারা, এটা আসলে কেউ দেখে ভীত সর্বস্ত হয়ে তাদের কথা কিংবা তাদের সমালোচনা থেকে বিরত হবেন না। ওরা আসলে কিছু করার যোগ্যতা রাখে না, কোনো রুলসে রাখে না। এই যে ভাবি, তার যদি এটা সম্পূর্ণ মিথ্যেই হতো, তার যদি এটা সম্পূর্ণ তার হাজবেন্ড কিন্তু একটা ভিডিও দিয়েছে, সেই ভিডিওতে কিন্তু সে আকার ইঙ্গিতে বিভিন্নভাবে বলেছে যে তার ওয়াইফের জন্য সে ক্ষমা চেয়েছে, সে বলেছে তার ওয়াইফ ফাঁদে পা ফেলে এই ধরনের কথা বলেছে। তারপরেও বুঝি না তিশার লজ্জা হয় না? তিশার কি এতটুকু বিবেকে নাই নাকি? তিশা বর্তমানে হেটাস কমেন্টসগুলো পড়তে পড়তে মানে তার যে ভক্ত নেই, তার ওই যে আগে যদি 80% ভক্ত ছিল, এখন সেখানে আসছে বোধহয় 10-ই নেমে। এই যে কিছু চামচা 10-15 জন 20 জন চামচা আছে, তারা সবসময় কমেন্টস করে। একজন দেখলাম বলছে 3-4 ঘন্টার ভিডিও দেবেন। হাস্যকর না? এই যে তিশা 3-4 ঘন্টার ভিডিও দেখে তোর কি কাজ রে? আমি বুঝি না এই ভিউয়ার্সরা এই ভিউটা আসলে এটা কি ওদের মানে বানানো আইডি থেকে কমেন্ট করা কিনা আমি জানি না। তা না হলে কী করে বলে 3-4 ঘন্টা ভিডিও দিবেন? তিশার কি আছে, কি দেখবে তুমি? তিশার 3-4 ঘন্টার ভিডিও দেখার মতো কি আছে? ও না রাঁধতে পারে, না সাজতে পারে। স্বাস্থ্য ওই যে আগেকালে নিজে যখন পার্লার থেকে সাজে সেটা আলাদা কথা, ঘরে সাজলে তো দেখা যায় যে সেই আদিম যুগের সিনেমার যে বুয়ারা থাকতো না, একটু ওই যে লুজ ক্যারেক্টার, পার্শ্ববর্তী চরিত্রে তাদের মতো সাজগোজ। তারপর চেহারা তো ওই অবস্থা, মোটামুটি মেকআপ ছাড়া, ফিল্টার ছাড়া তাকে দেখা যায় না। তার হাজবেন্ডের কথা আর কি বলবো, সেটা তো সবাই দেখেনি। তারপর তার মানে চুল চর্চার জন্য লোক রাখা, তার ছেলে মেয়ে রাখার জন্য লোক রাখা। আচ্ছা তিশা বড় বড় কথা বলে, মামলার কথা বলে। একবার ভাবুন তো, তিশা না মারিয়া নামে একটা মেয়ে তার বাসায় কাজ করতো, তখন সেই মেয়েটা তার হাজবেন্ড
এক্স হাজবেন্ডের নামে মামলা করতে গিয়েছিল বলে কত রকম কথা শোনালো, তাই নিয়ে একটা কন্টেন্ট তৈরি করতো। যদিও সেখানে আখিও ছিল পাশে, আখিকেও রেখেছিল। সে তখন আখি সায় দিয়েছিল তিশার কথায়, বলেছিল যে তিশা বলেছিল আমরা এসব মামলা টামলা পছন্দ করি না, আসলে এক্স হাজবেন্ড সে কি কয় টাকা পাবে, সে টাকা আমরা দিয়ে দিব, তো তুই মামলা করিস না, মামলা টামলা আমরা পছন্দ করি না এসব। হঠাৎ করে মামলার দিকে কেন ঝোঁক হলো, হঠাৎ থেকে মামলা মামলা কেন, তাদের গা থেকে গন্ধ বেরোচ্ছে, প্রতিটা কথায় তারা শো করছে, থানার সামনে যে ছবি তুলছে, এতে কি হচ্ছে জানেন, সাভার থানার মডেলটা, সাভার থানাটা সবার পরিচিত হচ্ছে, এর বেশি কিছু না, আপনারা ভয় পাবেন না। ওর সে যোগ্যতা, কোনো রুলস, কোনো ধারা, কোনো কিছুর মধ্যেই ওরা অভিযোগ করতে পারবে না। আর মামলা তো অনেক দূরে, কোন ধারায় অভিযোগ করবে, কোন ধারায় কিসের ভিত্তিতে অভিযোগ করবে। মিডিয়াতে অনলাইনে কাজ করতে এসছে, ভাইরাল হতে এসছে, ভালো পপুলারিটি হতে এসছে, সেখানে একটু সমালোচনার মুখে পড়বে না। আর যাহা রটে তাহা ঘটে, কিছুটা হলেও তাহা ঘটে। আর এসব নিয়ে কি কি ওরা অভিযোগ করতে যায় আমি আসলে জানা নেই। আর ওরা কি মানে সাভার থানাকে পরিচিত করার জন্য ওরকম সামনে দাঁড়িয়ে 2-4টা ছবি দিয়ে জুজুবুড়ো ভয় দেখায়। আর পরিচিত বোধহয় 2-1টা আছে, ওই যে থাকে না আজকাল, পুলিশ তো বোঝেনি, পুলিশের তো আর 2-4-500 টাকা গুঁজে দিলেই ফোন লাগা ফোন, সেই এরকম ফোন টোন লাগিয়ে মোটামুটি একটা মানে উভয় পক্ষের খাওয়ার একটা ব্যবস্থা করা হয়, এতটুকু তো। ভয়ের কিচ্ছু নাই, ওরা যতই মামলা ধামলা, যতই ওরা যা কিছু করুক, আমরা তো আর নেশা করে এখানে কথা বলছি না, আমরাও ধারা মতো কোনটা বলা উচিত, কোনটা বলা উচিত না, কোনটা ছবি ছাড়া উচিত, কোনটা ছাড়া উচিত নয়, সব বুঝে শুনে কথা বলছি। তোমরা যদি 1 হাত দেখাও, 2 হাত দেখানোর ক্ষমতা কিন্তু আমরা রাখি, 2 হাত দেখানোর ক্ষমতা রেখেই কিন্তু সমালোচনা করতে এসছি। বাপরে, তোমাদের মতো তো আর আমরা পরিচয়হীন ওই ভাসমান ওই মানে ইউটিউব থেকে ইনকাম হবে সেই ভরসায় তো আর থাকি না। আর ইউটিউবে আদৌ আমি ইনকাম করতে পারবো কিনা, আদৌ আমি সেই ইনকামের সেই মনিটাইজেশন ওপেন করবো কিনা, সেটাই তো কথা। কারণ আমি বিগত চ্যানেলগুলোতেও কখনো মনিটাইজেশন ওপেন করিনি, এটা আমার শখের বসে কথা, আলোচনা করার কথা। আমি যেখানে দেখি যে নোংরামি, সেখানে আমি প্রতিবাদ করি, এটা আমার, যদি বলেন যে এটা আমার শখ, হ্যাঁ আমার শখ। অনলাইনে জাগ্রত করা, অনলাইনে মানুষকে দেখানো যে এরা কী ধরনের ভণ্ডামি করছে, এরা কী ধরনের আমাদের সমাজটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, এরা কতটা অলস হলে, কতটা খারাপ হলে। হ্যাঁ, ইউটিউব তুমি করতেই পারো, কিন্তু অপশনাল কিছু, তুমি চাকরি করছো, তুমি কিন্তু পেশা হিসাবে তুমি নিতে পারো না। এই যে একটা চ্যানেল ছিল, এখনও আছে, অন্য নাম দিয়েছে কি যেন, সুলতান নামে একটা ছেলে ছিল, তার পেশাই হয়ে গিয়েছে ভণ্ডামি করতে করতে, এত পেশা, সে যখন একটা চ্যানেল মানে তার দাঁড়িয়ে যায়, মোটামুটি একটা পর্যায়ে চলে যায়, তখন সে চ্যানেলটা বিক্রি করে। আর এটাই তার পেশা, পেশা করতে করতে তার অবস্থা এমন হয়েছে যে এখন তার ভিউই আর হয় না। সে এখন 25K মেবি তার একটা চ্যানেল আসছে, সেই চ্যানেলে সে বউকে দিয়ে বিভিন্ন রকম চেষ্টা করছে সুলতান ধরার, তার ওয়াইফের নাম বোধহয় নূরজাহান, সেই তার 2টো বাচ্চা আছে, সবাইকে মোটামুটি চ্যানেল দিয়ে ব্যবসা করার চেষ্টা করছে, কিন্তু লোকে ধরে ফেলেছে, লোকে এখন আর সেখানে যেয়ে ভিউ দেয় না, এখন কান্নাকাটি করে, মাপ চায়, কত কী রকম হয়। তো এদের মতো আমরা তো আর ইউটিউবার না, বিশেষ করে আমি আমার কথা বলছি, আমি তো আর ওদের মতো ইউটিউবার হতে চাই না, কিংবা এটা আমার নেশাও নয়, পেশাও নয়, শখ, জাস্ট শখ, নেশা নয়, পেশা নয়, এটা আমি জাস্ট শখের বশে, যেখানে আমি দেখি, আমি তো বলেছি আমার প্রথম ভিডিওগুলোতে দেখবেন, আমি বলেছি আমি ভিউয়ার্স ছিলাম, এদের ভিডিও দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে এরা যখন কমেন্টসগুলি নিজেদের মতো করে শো করে, বাকিগুলো এরা শো করে না, তখন বাধ্য হয়েছি কথা বলার জায়গা তৈরি করতে। কারণ আমি দেখেছি আমি কথা বললে মোটামুটি কথা আপনারা আমার কথা শুনেন, কারণ আমিও তো আপনাদের দলের লোক ছিলাম, আপনাদের মনের কারো না কারোর সঙ্গে, হ্যাঁ 10জন কমেন্টস শো করলে দেখা যায় যে তাদের সঙ্গে আমার মতামত মেলেনি, কিন্তু যারা কমেন্টস শো করেনি তাদের সঙ্গে মিলছে, সেখানে কিছু লোকের সঙ্গে হলেও তাদের মনের কথাগুলা যাদের শো করছে না, সেই সব কথাগুলো আমি তুলে ধরার জন্যই কিন্তু এই ইউটিউব চ্যানেলে এটা আমি খুলেছি। তো এখানে কিন্তু আমার ইনকামের করার কিংবা সেটা সেই ফাংশন ওপেন করার কোনো ইচ্ছা আদৌ নেই। আমি আছি, আমি থাকবো, আপনাদের হয়ে কথা বলবো। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই যে কুটনি পাশের বাড়ি কুটনি এবং তিশা গতদিন দেখলাম যে একটা ভিডিওতে বলছে যে আমার বাচ্চা আলিশা, আমার বাচ্চা আয়াত, আমার বাচ্চা হাফসা, তো এদের কথা বলেছে যে আমার বাচ্চা
আয়াস না, কারণ আয়াসের মা আঁখি যেহেতু বলেছে যে এই বাচ্চা তোদের না, তোরা তোদের দায়িত্ব নিতে হবে না, তার দায়িত্ব সে নিয়েছে, তো এই বাচ্চা আমাদের হতে পারে না। তো এদিকে কিন্তু এই যে সে বলছে যে এই বাচ্চা তার, কিন্তু তার তিশার এক্স হাজবেন্ড সে কিন্তু স্বীকার করে যে আয়াতের সঙ্গে কিন্তু তিশার কোনো যোগাযোগ নাই। আয়াতকে যে টাকা দেওয়ার কথা বলে, যে প্রতি মাসে তাকে আমরা খরচ পাঠাই, আমি খরচ পাঠাই, কিন্তু তিশার এক্স হাজবেন্ড এবং তিশার বর্তমানে সেই এক্স হাজবেন্ডের ঘরে যে বউ আছে, তিনি কিন্তু শাসিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে আমার সন্তানেরা খুব ভালো আছে, আমার সন্তানেরা খুব ভালো। আপনি তিশা, তুমি যে আরিফের সঙ্গে, হ্যাঁ তিশার এক্স হাজবেন্ডের নাম আরিফ, আরিফের সঙ্গে 8 বছর সংসার করেছো, আরিফ কিন্তু সব জানে, সব ডকুমেন্টস আরিফের কাছে আছে। তুমি বেশি আমার বাচ্চা, আমার হাজবেন্ড নিয়ে কোনো কথা বলবে না, অহেতুক বানোয়াট মিথ্যা কথা বলবে না, তুমি কোনো খরচ আমাদেরকে পাঠাও না, তোমার ছেলের সঙ্গে যোগাযোগ রাখো না, তুমি তোমার ছেলের সঙ্গে কখনো ফোনেও কথা বলো না, তোমার ছেলে তোমাকে চেনে না, তোমার সঙ্গে কথা বলতে আগ্রহী নয়, সেখানে টাকার কথা তো ওঠেই না, তোমার সঙ্গে দেখা করানোর কথা পোস্তেই আসে না। সব কিছু মিলে তুমি যে বানোয়াট বানোয়াট আমার হাজবেন্ডকে তোমরা নাকি অনেক সাহায্য করেছো, অনেক টাকা দিয়েছো, সব কিছু আমার হাজবেন্ড বলেছে। এরপরে বাড়াবাড়ি করলে সে মুখ খুলবে, সে সব কিছু বলে দিবে, এবং তার কাছে সকল ডকুমেন্টস আছে তুমি কি ধরনের কি কাজ করো, নিচতলা ভাড়া দিতা না কি করতে। এটা অবশ্য আমি বললাম যে সে এই ধরনের ইঙ্গিত দিয়েছে যে তার হাজবেন্ড সব কথা বলে দিবে। তিশা নিচতলায় ভাড়া দিত, সে ধরনেরও একটা ইঙ্গিত আমরা পেয়েছি তার হাজবেন্ডের কাছে, সে ধরনের ডকুমেন্টসও আছে, প্রয়োজনে তিনি শো করবেন। তো তিশাকে আমি বলবো যে তুমি এত মামলা মামলা করো, কোথায় তোমার সেই ছোট্ট ছেলে আয়াতকে তোমার ছেলে মনে করো, তা অতটুকু বাচ্চাকে তুমি তো অনায়াসে মামলা করলে তোমার কাছে রাখতে পারতে। ওই বাচ্চা তোমার কাছে থাকতে চাক আর না চাক ঠিকই তুমি রাখতে পারতে, কারণ তখন 7-8 বছরের পর্যন্ত একটা বাচ্চাকে কিন্তু অনায়াসে মার কাছে আদালত দিতে বাধ্য। তুমি সে যোগ্যতা রাখোনি, তুমি চেষ্টাই করোনি তোমার বাচ্চাকে তোমার কাছে রাখার, কারণ তুমি তো পরকিয়া করে আহাদের সঙ্গে চলে এসছো আহাদের সংসার করতে। তুমি তো আহাদের ঘর ভাঙার জন্য, আহাদের বউ বাচ্চা মেয়ে আছে জানা সত্ত্বেও তুমি আহাদের সঙ্গে পরকিয়া করে ওই সংসার ছেড়ে, ওই বাচ্চা ছেড়ে নিজ ইচ্ছায় চলে আসছো, যার জন্য তোমার ওই 3.5-4 বছরের বাচ্চাও তোমার কাছে রাখতে চাওনি। যেখানে তুমি একটু মামলা করলে ওই বাচ্চা তোমার কাছে দিতে বাধ্য, 7-8 বছর পর্যন্ত মায়ের কাছে থাকার অধিকার রাখে, কিন্তু তুমি রাখনি ইচ্ছাকৃত। সেখানে তুমি আবার বারবার মামলার কথা বলো, মামলার হুমকি দাও, আর তাই দিয়ে দেখে কিছু কিছু মানে ইউটিউবার পেজের অনলাইনের আইডি কেন যে তারা তুলে নিচ্ছে, এটা আসলে আমি বোধগম্য নয়। তাদেরকে বলবো যে আপনাদের যদি কলিজা এতই ছোট হয়ে থাকে, আপনারা প্লিজ এসব জায়গায় কথা বলতে আসবেন না। ইট মারলে পাটকেলটি মারার যোগ্যতা যাদের আছে তারাই শুধু এখানে কথা বলার অধিকার রাখে। আর পাশের বাড়ির ভাবি তাকে বলবো যে আপনার আসলে মানে আপনার বলতে ইচ্ছা করে না, ওরকম বেয়াদব, ওরকম মানে কি বলবো, বাচ্চা রেখে আসা পরকীয়া রানী টানি এসব মহিলাদের না আসলে বাচ্চা মানে আপনি বলার অধিকার এরা নিজ থেকে হারিয়ে ফেলে। তো বলবো যে হ্যালো পাশের বাড়ির ভাবি, কেমন আছেন গো? এই যে ছোট কালো পাঠাকে নিয়ে মনে হয় ভালো না, ভালো থাকলে কি আর ইউটিউব জগতে আসেন? নিজের এই কীর্তিকলাপ ফাঁস হলো, ভালো আছেন তো? হার্ট অ্যাটাক করেছিলেন নাকি কিছুদিন আগে, নাকি হার্টের সমস্যা ছিল? হার্টের সমস্যা এখন কেমন? নিশ্চয়ই রিল্যাক্সে আছেন, কারণ ওই যে আহাদের তো আর এখন সেই কালি আঁখি যাকে দেখতে কাজের মহিলার মতো সে তো নেই, এখন তো পাশের ভাবে সুন্দরী কালাবাড়ির বউ তুমি আছো, তোমার ওই সুন্দর সুন্দর ফিগার, সুন্দর সুন্দর দুটো ওই যে ফুটবলের মতো আছে যা দেখে মানুষ কেঁপে ওঠে, ও দুটো কাঁপিয়ে কাঁপিয়ে হাতকে চেপে ভালো ধরতে পারছো। বাধ্য হলাম কথাগুলি বলতে, কারণ মহিলা যে অঙ্গভঙ্গি করে ওই কালা পাড়া ব্যাটাকে নিয়ে, তার আগের হাজবেন্ড কি খুব খারাপ ছিল কিনা জানি না, আসলে এদের রুচি, এগুলো আসলে মানসিকতার একটা ব্যাপার। এই যে তিশার আগের হাজবেন্ড কত সুন্দর দেখতে ছিল, পুরুষ পুরুষ মনে হতো, সেখানে আহাতকে কি মনে হয়? আহাতকে প্রথমে যখন ও পরকিয়া করে আহাদের হাত ধরেছে, তখন তো আহাতকে মনে হতো ওর ছোট ভাই, ওই যে ওর উল্লুক্কা পাঠা ভাই আছে না স্বামী, সে তার চেয়ে খারাপ দেখাতো। স্বামীর তো তাও মানে ফিগার যেমনই থাকা, চেহারা একটু ফর্সা টর্সা, নাক চোখ মুখ আছে, দাঁতগুলা, কিন্তু ওগুলো আর কি রুচি, ও তো কালি একটা শুকনা মানে লিকলিকা, তারপর দাঁতগুলার ওই চেহারা, বলে যে তার মা খুব গর্ববোধ করে, গজদাঁত গজদাঁত একটা দুটো, এর বেশি থাকলে না ঘেন্নার কথা।
তোর তো বেটা 32টার জায়গায় 40টা, আমার মনে হয় 60-65টা দাঁত হবে। তো দাঁত গজানো দাঁত, তো এত দাঁতগুলা ব্রাশ করে কি করে আর পরিষ্কার রাখে কি করে? আর ওই দাঁত নিয়ে মহিলারা আবার তাকে খাইয়ে দেয়। কি যেন ওই যে আছে, আমি তখন বলেছিলাম মুক্তা কাজের মহিলা, একজনে এসে বললো না মুক্তা না, তাকে খাইয়েছে তার বোন। কোন বোন গো? আপন বোন তো নয়, সেই ঘোরানো পেঁচানো ওদের বাসায় থাকা একটা ছেলে যাকে বোন ডাকে, লতায় পাতায় ঘোরানো বোন, সেই বোন তো। কাজ করতেই তো আসছে সে, সে কাজের লোক ছাড়া কি পরিচয়? তো সেই কাজের লোকের হাতে ভাত খাচ্ছে খালি গায়ে বসে বসে কে? তিশার হাসবেন্ড। আর এই কাজগুলাই দিত আখিকে, অর্থাৎ কাজের লোকের কাজগুলাই আখিকে দিয়ে করাতো, আর মহারানী হয়ে তিশা থাকতো। আর তিশা হলো কি, ওই যে লম্বা চওড়া সুবুদ্ধি কুটিল বুদ্ধি, ওই যে স্বামীকে ধরে রাখার বুদ্ধিগুলা সে শেখায়, কি করে নাইটি পরে কি করে ওই যে রং ঢং করে স্বামীকে ধরে রাখতে হয়, মানুষকে সে অ্যাড দেয়। সেই অ্যাডগুলার মতোই সে এই যে তার স্বামীকে ধরে রাখছে অন্যদের কাছ থেকে। আর প্রয়োজনে সে মাঝে মাঝে তার স্বামীর চরিত্র আছে অন্য নারীর স্বাদ, সে স্বাদটাও সে নেওয়ার জন্য ঘরে কতগুলা ওই মেয়েটে রাখে, কতগুলা পুরো ছেলে রাখে। যখন তার স্বামীকে দেয় অন্য মেয়ের কাছে, হয়তো সে তখন অন্য ছেলের কাছে যেয়ে রাত্রি যাপন করে। এভাবেই এদের দিনকাল চলছে। এই জন্য এরা নিত্যই বাড়িওয়ালার ধাওয়া খায়, এরকম ইয়াং পোলাপান নিয়ে ঘরে হইচই কী করছে না করছে, আশেপাশের লোকজন যখন এলাকা ভিত্তিক একটা ধাওয়া টাওয়া খায়, তখন বাড়িওয়ালা তাদেরকে নামিয়ে দেয়। এই জন্য কোনো বাড়িতেই ওরা স্থায়ী হতে পারে না, নিত্য নতুন ওরা ঘর চেঞ্জ করে। এই যে নতুন বাসায় এসছে, কত রকম কি সুন্দর বাড়ি, এখানে থাকলে আমার কক্সবাজারে ফিল হয়। কিসের কক্সবাজারে ফিল হয়? কক্সবাজারে বড় বড় দালান, মানে বড় বড় ওই যে আবাসিক হোটেলগুলোর সঙ্গে ঢাকা শহরের ওই ঘিঞ্জি মারা জায়গায় দাঁড়িয়ে সে নাকি কক্সবাজারের ফিল নেয়। তো এই হলো কথা। হঠাৎ করে ওই যে আহাদের ঘর বাড়ি তো দেখছেন, টিনের ঘরে থাকতো। 2-3 বছর আগে ওই যে তিশা গ্রামের বাড়ি, তার হাজবেন্ডের ওই যে গ্রাম্য টিনের বাড়ি থাকতো, তার মার ওই অবস্থা যে নিত্য নাকি ফার্নিচার বদলায়, সে নিত্য মানে বা নিজের বাড়ি নেই গাড়ি নেই, সে নাকি ফার্নিচার বদলিয়ে গল্প মারলো। তো সেই অবস্থা আর কি। তো হঠাৎ করে এই 3-4 বছরে একটু বিল্ডিংয়ে থেকে, এই 3-4 বছরে 4-5টা বিল্ডিং পাল্টিয়ে নিয়ে এখন একটু ভালো জায়গায় যে মোটামুটি টাকার একটু আমদানি হয়েছে আকিকে দিয়ে ব্যবসা করে, সেটা দেখে এখন সে কক্সবাজারে ফিল নয়, যা দেখে তাই তার কাছে ভালো লাগে, সেই বিল্ডিং তার কাছে জীবনে সেরা বিল্ডিং মনে হয়। এই হলো অবস্থা। অল্প পানির মাছ এরা। এই যে তিশার যদি অবস্থা, ওর মার যদি অবস্থা ভালো থাকতো, তার আগের হাজবেন্ড বাসা কেমন, আগের হাজবেন্ড কি করতো, হ্যাঁ সে গ্রামে থাকে, তার অবস্থাও ভালো, অবস্থাশালী, মানে গ্রামের মধ্যে আছে না বাড়ি টাড়ি মোটামুটি জমি জমা দেখাশোনা করে, কিন্তু ওই যে ফ্ল্যাট বাসা কিংবা আধুনিকতার যে থাকা খাওয়া এরকম মানে চালচলা তাদের মধ্যে ছিল না। তো হঠাৎ করে এই যে শহরে এসে এসব দেখে তিশা নিজেকে কি নাকি মনে করছে, আর সাথে সাথে বেঁধেছে ওই যে পাশের বাড়ির ভাবি, ওর মতোই চরিত্রের লোক, ওর মতোই ওই ছোটো ঘর থেকে আসা, সে এসেও নিজেকে এখন সেরকম কিছু একটা মনে করছে। তো যাই হোক, একটা কথাই শুধু বলবো, কারোর কোনো গোপন কথা মানে লুকায়িত থাকে না। যেহেতু তোমরা মিডিয়াতে আসছো, অনলাইনে কাজ করছো, ভাইরাল হওয়ার চেষ্টা করছো, এই প্ল্যাটফর্মটায় যারা কাজ করবে তাদের অতীত ঠিকই সাথে সাথে নিয়ে আসবে। অতীত তাদেরকে কখনো ক্ষমা করবে না। অতীত আজ হোক কাল হোক বেরিয়ে আসবে। তাই এটা নিয়ে তোমাদের এত ভাড়াভাড়ি মামলা মামলি করা আসলে একটা হাস্যকর। এতে তোমরা যতই মনে করো যে লাভবান হবে, আদৌ তোমরা লাভবান হতে পারবে না। যদিও তোমরা মামলা করা তো ভালো, অভিযোগও তোমরা করো না, 2-1টা পুলিশকে হাতে নিয়ে তোমরা নিজেদেরকে জাইরাতি ভাবছো, সেই পুলিশগুলোকে সোজা করাটা কোনো ব্যাপার হবে না। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, পদ্মাপাড়ের তিশাকে নিয়েও আগামীতে ভিডিও আসবে ইনশাল্লাহ। তো এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।